গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। সপ্তম পর্ব। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহকী মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে, ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয় হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল। অথচ আজ অষ্টাদশীর হৃদয়ে পুষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস, বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরব। আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে, মিমবনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেয়ার চেয়ে পড়ে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি আছি তো। মালার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্যই মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখের হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরো বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছে, অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে। আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর তোমরা যদি যাওই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে। আমি দেখছি। বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসল। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকের ছোট চুলগুলো মেঘের গালে, কপালে এলোমেলো হয়ে আছে, তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার, অতি সামান্য কারণেই আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কনুইয়ে ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করল। 2-একটা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যেই বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থিরদৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়াল মেহেদি দিয়ে লেপটানো রঙের উপর। যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখেই মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্র চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, হুম। মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ের রক্তক্ষরণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রত্যুত্তরে সর্বদাই হুম বলা আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, অফো। আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো? আবির গলা খাকারি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকল, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটায় ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে।
শ্যামবর্ণের পুরুষের কোমলপ্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাউনি দেখে মেঘ পল্লব ঝাপটালো। দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগল না। রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না, বলতেই আবির বাছাই কণ্ঠে বলল, তুই যাবি কি না সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে। 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল যে আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করল, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু ব্যাটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকল। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করল। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর নাম মুছার কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না? আবির আবারও শুধালো, কি হলো? গাড়ি বের করব। প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে আসছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি। না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকল। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিটখানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালা ভিতরের সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণেই প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে, হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গত রাত থেকে আবিরকে বুঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে এই ভয় আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছুদূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছুদূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না, গন্তব্যে পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একটাবারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেইটের কাছেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগুতেই আবির পিছু ডাকল, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসব। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহা ঝুরু কুচকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করল কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করল, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ হত্যাসক্ত।
মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, ওয়ার! বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই। আপন। হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে আসছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদী কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ। লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনেই উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাওয়ি করতেছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেইটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছেকৃত ধাক্কা দিতে চেয়েছিল। কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্বস্তি লাগছে। শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাব, বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না। চল ক্লাস শেষ করে আসি। তারপর মেঘকে নিয়ে বসব। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধু ভালো লাগা সবটাই জেনে নিব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কি রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পড়ে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল, তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করল, হঠাৎ? কাহিনী কি? প্রেমে টেমে পড়ছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলেই আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটেনি। খাবি কি না বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি তবুও চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজড়িতে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দমতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করল, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, এতে ছবি আপলোড করলি। আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করল, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গোজগোজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস। আমি ওনাকে পছন্দ করি কিন্তু উনি করেন না। এটুকুই। এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাওয়ি করে বলল, আচ্ছা, তোরা বসো আমরা খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। একবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদমস্তক দেখল, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদি ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছেন তারপরও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যা হাত উল্টাতেই হাতের তালুর লেপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করছে? আবির ভাই।
ওমা কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বুঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘুরালো। লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেকদিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পরপর একদিন আমাদের বাসায় আসছিলেন। তখন থেকেই ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছে ঘুরঘুর করছিল, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন। অথচ মালা আপুকে কিছুই বললেন না। বিরহের অনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কিরে কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া, মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি। এমনিতেই। খা তোরা। মিনহাজ, তামিম মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ হাসছে, খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পোড়ায় আকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিসকল ভেসে আছে। 3টা কলই আবির করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে, ক্লাস শেষে ভাইব্রেশন মুড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্য দিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি। আড্ডা দেয়ায় এত ইচ্ছে ছিল, আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাজ, তামিম সহ মেয়েগুলোও দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্তও দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধেবেলায়। ফ্রেশ হয়ে দুবোন ছাদের গাছগুলোকে দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল, 1 বছরের সকল হিসেব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেসার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে, তানভীর ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর। তার থেকেও বড় বিষয় হলো তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করেই যেন ম্যাচিউরিটি ভর করেছে মেঘের উপরে। কথায় কোনো চঞ্চলতা নেই, খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতেই দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে, বাকিটা সময় অনলাইনে হ্যান্ডপ্রিন্টিং এর কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে।
আবিরের সঙ্গে সকালে খাবার টেবিল ব্যতীত দেখাই হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন দুই অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলতে বলতে অ্যাড করেছে ওদেরকে। সাথে সাদিয়া, মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম দুবোন ছাদের গাছে পানি দিতে দিতে গল্প করছিল, হঠাৎই মিম বলল, আপু, একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। আকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ অক্ষর দেখেছিল। কোনো নাম ছিল না। কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর দিশাকে জিজ্ঞেস করছি, আশিক কে? তখন দিশা বলছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু অক্ষরটাই ছিল, খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিলেন। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। বেকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো, ঠোঁট লেগে আছে মায়াবী হাসি। আবির ভ্রু কুঁচকালো। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসিমুখ মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমরা করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুপা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকল, কি হয়েছে, ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের, তানভীরের দিকে না তাকিয়েই ছোট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া, তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়েই কথা বলবেন। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিং এর কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বন্যা জামাকাপড় সেলাই করতে পারে, মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্টিং শিখে ফেলছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে, তারপর দেশের বাহিরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছে করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না, এসব নিয়েই আড্ডা দিচ্ছিল। কথা শেষ করেই মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামল। আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রপ থেকে নিজের 57টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকল। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে বললেন,
দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বুঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না, কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল, কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে, আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রু জোড়া নাচালো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শুনানোর জন্যই ইচ্ছেকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মানবিমান চলছে সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধে থেকে আবিরকে জিজ্ঞেস করছে। কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথার প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে, বুঝলে। তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো। ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতো। তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রু যুগল কুঁচকানো। আবু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না তার কি গ্যারেন্টি আছে। ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখজোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মনে অভিমানেরা তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করল না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে। কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বললেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যেই হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল, এখনো রং ঠিকমতো শুকায়নি। শুকালেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘ খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে, ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করছে। আলী আহমদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। আসবে কখন? ৩-৪ দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো। সমস্যা নেই, অফিসে সময় মতো চলে আসবো। ঢাকাতে থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাহিরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধোয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘ স্তব্ধ হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব, বাহিরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা সব স্বাধীনতায় ছেলেদের। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাতবিরেতে বাহিরে ঘুরতে পারবে না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে ৩ দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফিরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটপট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথুরে হৃদয়ের মানবকে। পরপর দুবার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন। কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে তৃতীয়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। ৫ মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ।
বারবার ফোনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজে রাগ করে নিজেই বেহায়ার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছেন না। রাগে ক্ষোভে একসময় দুচোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করল। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমের সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পরে আসবি বলছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেই মেঘের রুমে ঢুকল। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে আপাদমস্তক দেখেই চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করল। কপাল ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলিফুলের মালা বের করল। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেংচি কেটে বিড়বিড় করে বলল, আহ্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘুরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র ব্যাকুলতা। তুই আমার নিভৃতে যতনা রাখা বেলিফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না। সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসল। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশ সম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গীরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরের তোয়াক্কা না করেই আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলিফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গোজগোজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছে আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না, তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করল, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেয়ারই সময় পাইনি। সত্যি বলছি আমি। বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রু কুঁচকে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলে, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চাই না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি।
আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার। এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলাকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লিখেছে, সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতেই চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে। লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটাকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়েছে, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সহিত পা রাখল রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়েই শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানোতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল, থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাকমুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথাটা মনে পড়তেই নাকমুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত, মায়ামো চেহারার পানে মুগ্ধ আখিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছেন। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘ কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারত না। আবির বাড়ি ফিরেছে সবেমাত্র 6 মাস হয়েছে। এতেই আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ের রাগ আর জেদের কাছে খান বাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শতরাগের পরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তুলে। দেয়াল ঘড়ির টিনটিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখল ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগুতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করল। আবির মেঘের ডান হাতে জোরে টান দেয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাতে ভর দিয়ে মেঘের মুখোমুখি উপুর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুলহাতা টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বন্ধ দু চোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবন্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশীর হৃৎস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ।
বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে, অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আঁখি জুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদেয় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখেই মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করল, আমার। আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করল। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জোরে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে, শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে, জোরপূর্বক বলল, সরি। এসব শরীটরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি, ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয় ভয় বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রু কুঁচকে বলল, ধরেই তনি, ছাড়ব কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না। ম্যাম, আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতে ভর রেখেই অষ্টাদশী মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দু জোড়া অষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটোন বেজে উঠল। রিংটোনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িতে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল, মালা নামে সেই করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাতবিরেতে আবির ভাইকে কল করে, এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে। কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গোজগোজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে। দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে। হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয় তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাইই লিখিয়েছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে। কিন্তু এত রাতে মালা আপুর কল দেয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করছে, সব সময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচন। সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেয়া হয়, তবে তানভীরদের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তায় প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর। তানভীর আর আবির দুজনকেই বলেছিল, এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে। কিন্তু দুভাইয়ের কেউই রাজি হয়নি, জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা।
উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি। 23 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন, সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পিছন পিছন তানভীরও প্রবেশ করল। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে, জিতছ? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ে, কংগ্রাচুলেশনস ভাইয়া। ধন্যবাদ বনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করল, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয় আছে কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আঁতকে উঠে, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়। তানভীর হাসিমুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামনি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকেই নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিলাম রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সব সময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়েই তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্টস করছে, বন্যাও কংগ্রাচুলেশনস লিখে কমেন্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত। কিন্তু সাহস পাচ্ছে না, কি না কি মনে করে এসব ভেবে অবশেষে কল করল। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কংগ্রাচুলেশনস। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না। না মানে, মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হইছে। ধন্যবাদ। এখন রাখি। শুনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থেকো। শুনেন। বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকব। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাহিরের দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার উপর ওইরকম ভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা উঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে, এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বুঝাচ্ছে, যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শুনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে।
একসময় তামিম বন্যাকে ডাকলো, দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবি? হ্যাঁ, বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই, মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জোড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে, ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনোরকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই। তোকে বন্ধু ভেবেছি সবসময়, তাই ভাববো, এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাআল্লাহ। দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নিবে। কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখল। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকেই এক পলক দেখে পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে বনু? কোনো সমস্যা? না না, সমস্যা নেই। বল কি হয়েছে? আসলে আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দুচোখ সরু হয়ে আসে, ব্রুজোড়ার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে। চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডানহাত মুষ্টিবদ্ধ করতে করতে গেইটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে। কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নিবে। কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়েই বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনের ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটা ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করল, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকল। 5 মিনিটের মধ্যেই ফিরে আসছে। চোখে এখনো সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখবিবরে আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গুলুমুলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে। সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ জেট রিভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তেই আঁতকে উঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব।
চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়েচড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই হিটলার কল দিয়াছে। তানভীরের গুরুতর কণ্ঠের জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। দু একটা কথার জবাব দিল কি না, তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো। রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকল। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পড়েছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে উঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রুযুগল কুঁচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখ দেখেছে। কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় বেককল পাইছো? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভিঞ্চি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এসব কিছুর চিকিৎসা ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যেই রাগ আর তেজ, কোন মহিষীর কপাল যে পূর্বে আল্লাহ ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তরে বলছে, আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মাইর খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো। অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মাইর খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানভীর চলে আসছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার পেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করেও ৪৫ বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোরাজুরিতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দরী নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখমুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরেতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না।
সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলেই বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়। যেই ছটফটানির বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ আখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দুঠোঁটের এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াম ও প্রশান্তি। ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে উঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়, সেই সাথে হৃৎস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল, এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘ কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি, বাসা পর্যন্ত আমিই দিয়ে আসব। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি, বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা। তানভীর গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছুদূর যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টগবগ করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দুহাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকা এসে মানুষের পাখনা গজাই গেছে। পাখনা দুটা আজই পুরাইয়া দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা চিরে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বসো। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকল। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো। সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকল, শুনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি চাও, নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে। কাগজ ফুলের মালা দিলে তো মানসম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া, বলে পিএস চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দুভাইয়ের দু রকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়, আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়, কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙেচুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো, মারপিটে তার তেমন আগ্রহ নেই।
তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মাইর দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়। যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠছে মানে সে চিল্লাবেই, এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝক আর না বুঝক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর। এই রাগ আরও 23 মাস আগে থেকেই। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরাই হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব, ছেলেকে কিছু বলতেও নিষেধ করেছে। এই রাগেই তানভীর উল্টাপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রু কুঁচকে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীরের রাগ তিনগুণ বেড়ে গেছে, হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না। তুমি আমার বিষয়ে সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সে এই ঘটনার কিছুই শুনেনি। 21 জন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথার জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন। কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন। ঠিক আছে। টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স দেয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বললে, কিচ্ছু ঠিক নেই। আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আঁতকে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না, এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধুর দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ। জয়কে পিটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকেট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো। অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে, ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ, ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল। কথা তো বলতে পারেইনি, উল্টো হাত পা ভাঙল। অথচ 3 মাস হলো বনুরা দুটা ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি। কিন্তু ওর মাথায় কি ঘুরতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষে চলে যায়, এমনিতে তো কোনো কথা বলেই না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎ এই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে, ভাইয়ার এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুঁচকে আসে, দু ভ্রুরের মাঝে কয়েক স্থর ভাঁজ পড়ে, গুরুগম্ভীর কণ্ঠে বলে, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থামো। তানভীর পুনরায় উচ্চ স্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলছি? তুমি বেশ কিছুদিন যাবত আমার বোনকে ইগনোর করতেছো, কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো, 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো, আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো, নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল,
আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেঘ। এই তল্লাটের লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মহাচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন, তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে, আর সারা জীবন পাশে থেকে এই আবিরের উপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবন্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয় তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইব না যে আমার বোন সব সময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোমার বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে উঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি, শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলছি যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না। যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলেই আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাঁচে, তার হাসি না দেখে আবির বাঁচতে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম যাতে মালা তোর বোনের মাথায় আজেবাজে কথা ঢুকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল, ভাবলাম মেহেদি মুছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো। অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বুঝাবো। ওর আচরণে কথা বলতে ইচ্ছে হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসছে, যেখানে তামিম আর মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে, একবার ভাবার প্রয়োজন বোধ করেনি। ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে আসছিল, আমি এক প্রকার রাগেই কথা বলছিলাম, এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরো খারাপ হচ্ছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুর বাড়ির সুখের কথা বলছিলেন, তা সহ্য করতে পারিনি, তাই চলে আসছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গুছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে। ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব। কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিছে। কল ব্যাক করতেই শুনি কান্না করতেছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গেছি। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে, দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডের 14টা বাজা? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি। যা যা ঘটেছে সবটাই তোর স্বচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিছিল? জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কি না দেখি। মানে, তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না, আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিকে পাই তাহলে বনুকে দিব না। আবির ফোন বের করে তানভীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন। যা পরীক্ষা করার কর। কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই।
বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ, একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানভীর ঠাট্টার স্বরে বলল, কেন, কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানভীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বনুর সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে। হৃদয়হরণী। কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেয়ায় খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কি করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠের জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে। জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না। অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এজন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে, ঘুরছে, সেদিকে সমস্যা নেই, আমায় কেন মালা কল দিয়েছে এই জিদে এখনো এমন করতেছে, এই হলো মেয়ে জাতি। নিজের বেলা 16 আনার 16 আনাই লাগবে। আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হাসছে। দুভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরেই মিলে যাবে, এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশেই রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসছিলি বলতো? তামিমকে মারতে দেয়নি তার জন্য। অথচ 1 ঘন্টা যাবৎ তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠছে মানে চিল্লাতেই হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিকে ওই ছেলেকে এখনই মাটিতে কূপে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনায় জানি। তুই যা বলেছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তরুণী। তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেরেছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন যদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি। কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না। এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের উপর রিজেক্ট করতে পারতো না। সময় নিত, ভাবতো, পরে এই নিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি, এতে আর কিছু হোক বা না হোক বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে, তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরও বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনেও একসেপ্ট করবে না। বরং সম্পর্ক আরও নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন আসছে। ইমোশনটা ধরে রাখিস, ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্ততপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়ার বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে, আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া, এভাবে বলো না। কারোর কিছু হবে না ইনশাআল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তি খাতা যে এখনো শূন্য। জীবনে সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না, এ জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখেই বিষম খেল। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনোরকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল,
তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানভীর মজা করেছিল, আবির যে এমন কথা বলতে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টার স্বরে বলল, প্রেম, বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেইনটেইন করেই, আমি বরং উল্টোটা করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচু সেই নিয়েও আলাপচারিতা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই। কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস। তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। দুই ভাইয়ের কথা ফুরাচ্ছে না। এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল। দুই ভাইই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনো দেশে ফেরেনি। তবুও জান্নাতের একায় দু বাড়িতেই যাতায়াত করতে হয়। একদিকে রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের। বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবনে। নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটকেট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখল। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠের জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল। পরক্ষণেই নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। ধন্যবাদ আপু। বলেই আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে, দুনিয়া উল্টে গেলেও খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবত। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদেই মেঘ এমন আচরণ করছে। 9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করল, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি একসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরও 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে। এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে। বন্যা ইচ্ছে করেই একসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সবকিছুতে নজরদারি করবে এই ভয়ে একসেপ্ট করেনি, কিন্তু এভাবে কল দেয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে একসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে।
কল রিসিভ করতেও বন্যার এখন হাত কাঁপছে। ভয় ভয় রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? একসেপ্ট করেছি। ওকে। কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ। আচ্ছা রাখি এখন। এই শুনো। জি ভাইয়া। আবার ভাইয়া। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলুন। সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যারক্ষী যুগল প্রশস্ত হয়ে গেছে। হা হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে এটাও ভাবা যায়। ছোট থেকে মেঘার বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘার বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। বন্যা, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ, তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম। লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ, হমা কেন? বন্যা এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বুঝা তো বহুদূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ের একার সমস্যা না। আমার মনে হয় এটা ছেলের ব্রেইনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। আগামাথা কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না রেগে ছিল, কতবার ফোনে কথা বলতে উঠে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে। তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার বলা কথাটায় ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করল। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইয়াদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বুঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে। দরজা ভেতর থেকে লাগানো, রুমে কম সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আজ নীরবে। বিভাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খুঁজে ঠিকানা। আকাশে মেঘ মানে বোঝ কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে, কিছু ভেবে দু কদম পিছিয়ে গেছে, ডাকবে কি না বুঝতে পারছে না। মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকল। ভেতর থেকে তানভীর প্রশ্ন করে, কে? আমি। দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয় মেঘকে কিছু বলছে আর তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎ এই গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলা কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি। গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি, আমার টেনশন করিস না। টেনশন তো করতেই হবে। দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হচ্ছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনতেছ। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না। আর কারো সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না।
কিন্তু আর কোনোদিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজেবাজে চিন্তা বাদ দে, শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করতেছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নিবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শুনো, কোনোদিন যদি ভুলক্রমেও ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইলো, আমি দিবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শুনো, থাপ্পড় কিন্তু এক গালেই দিবা। তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে। কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে উঠে, আলী আহমদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুড়াইয়েন না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা আমি করতেছি। আপনি যদি করবেন তবে আমায় পাঠাইছিলেন কেন? তোরে কিছু বললে তো ভয় লাগে। যদি হাত পা পুড়াইয়া ফেলিস, তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করেইনি, ডিলিট কি করব? মানে, আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শুধালো, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গোজগোজ করতে করতে বলে, আমার রাগে কার কি যায় আসে? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভিংচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে। আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছনে থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পেছনে ফিরে তাকায়নি, বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিস 3 দিনের ছুটি। কিন্তু দু ভাই ভোরবেলা না খেয়েই বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 11টা 30 ঘন্টা মেঘকে বুঝিয়ে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি ক্ষোভই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু আধটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যিই কিছু থেকে থাকে তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে, এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বুঝাতে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনেও ফেরেনি। বিষয়টা দুভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞেস করেছে, উনিও জানেন না। সারাদিনে আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমদ খান নিজেও 2বার কল দিয়েছেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে।
আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিকঠাক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাহিরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, এক কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচুকে জানিয়ে করত। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছেন না আবিরের আব্বু। প্রায় দুই ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল, হঠাৎ পেছন ঘুরতেই আবিরকে দেখে আঁতকে উঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা করতে বলছি। ভারী কণ্ঠ শুনে মেঘ হা করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এ বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 21 বার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবত। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল আবিরের রুমে কোনোরকমের কাজ করানো হবে না। আবির ফিরেছে অনেকদিন তবুও রং করায়নি। মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুর বেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে। রুম সম্পূর্ণ অগোছালো। পা ফেলার অবস্থা নেই। দেয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেয়া হবে। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকল, আবির ভাই। হুম। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিকে তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেয়ালে তোর লতাপাতার ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলল, থাক লাগবে না। হ্যান্ডপ্রিন্টিং এর কাজ শিখছে তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে। আবির ভাই চান বা না চান সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করে, সেই অধিকারবোধ নিয়েই এসেছিল। কিন্তু আবির একটা দেয়ালে রং করার অনুমতি দেয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তিকর কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে। যা এখান থেকে, আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমের আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। একদম কাঁদবি না। যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায়, আরেক হাত সদ্য রং করা দেয়ালে রেখে কোনোরকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছনে ফিরে তাকিয়েছে, আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজ্যান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল অথচ তার ধরার কোনো চেষ্টা নেই, ঠিক আছে কি না জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করছেন না। এমন আবির ভাইকে মেঘ কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমে সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশের দেয়ালের দিকে। মেঘের হাতের চাপে দেয়ালে স্পষ্ট ছাপ পড়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে। সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর গলায় বলে, সাবধান, এই ছাপের উপর যেন রং না পড়ে। ভাই এভাবে রাগ দেখানো ঠিক না, আপনার বোনের হাত বোধহয় ভুলে দেয়ালে লেগে গেছে। এখনো ভেজা আছে, রং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলে, এই ছাপ ভুল করে হয়নি। আমি ইচ্ছে করেই করিয়েছি। এই রুমটা যার তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল।
আর আবিরের পায়ের সঙ্গে হোঁটো ছাই মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে। তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে। খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সব সময় দরজা বন্ধ থাকে। আর বাসায় না থাকলে রুম তালা দেয়া থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হয়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে, কি বলছিস কি? হ্যাঁ। তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুম তালা দিয়ে রাখে। হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় মেঘ ওফ ওফ বলে পেছনে দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন? মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির এক কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে। ল্যাপটপে কাজ করছিল। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেদিকে কোনো নজর নেই। মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। মেঘ 3টা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনোরকমে শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে 2 সেকেন্ড সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির মূলে এই মালা আপু। মেঘ রাগে গোজগোজ করে নিজের রুমে চলে গেছে। কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেকনিতে যাচ্ছে, একবার শুয়োতেছে, রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে যাচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে বেকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে। রান্নাঘরেও কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। ফোনের লোক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকেছে মালা আপুর নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে উঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবিরের ফোন দেখছে এই ভয় হাত কাঁপছে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি। তোকেই প্রথম বলছি, আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি। বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? মেঘ ঢুক গিলছে, কান্না যেন ভেতর থেকে উপতে পড়তে চাইছে, অবিরত হেঁচকি উঠছে, কাদো কাদো কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি বিবাহিত? হ্যাঁ। বিদেশে বউ রেখে আসছি। কিছুদিন পর চলে যাব। হইছে। শান্তি। আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে, এখন যা এখান থেকে।
বাচ্চার কথা শুনে মেঘের হেঁচকি থেমে গেছে, সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না, আঁখি জোড়ায় পানি টইটম্বুর হয়ে আছে, শুধু উপতে পড়ার অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতো বলে, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব, 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে। একদৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবারও ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে। ছটফট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে। এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে। ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনো নানু বাড়ি থেকে ফেরেনি। তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখমুখ ফোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোরাজুরিতে মেঘ শেষমেশ বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুজনেই আর্তনাদ করে উঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে, এ যেন মেঘ না চাইতেন জল। ওদের জোরাজুরিতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তত্তারা। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই তোর এত কষ্ট, খারাপ লাগা। কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে। তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘণ্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশ সুবিধা হবে। তাই মিনহাজ আরও বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘ মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল, ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফরমও নিয়ে গেছে। চলবে। গল্প, আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী।